প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথম অধ্যায়ের আজকে যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং এর বিষয়বস্তু। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে রাষ্ট্র কী, রাষ্ট্রের বৈশিষ্ট্য কী ইত্যাদি বিষয় তোমরা জেনেছ। এবারে আমাদের জানতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান কী, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী। খুব কম কথায় যদি বলা যায় যে রাষ্ট্র সম্পর্কিত যে বিজ্ঞান তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ রাষ্ট্র নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যেমন অর্থনীতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে অর্থশাস্ত্র বা অর্থনীতি। শিক্ষা বিষয়ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে শিক্ষা বিজ্ঞান। সেদিক থেকে বলাই যেতে পারে যে রাষ্ট্র সম্পর্কিত যে বিজ্ঞান তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্র কি এই বিষয়টা নিয়ে যেহেতু আলোচনার মধ্যে মতভেদ আছে, বিভ্রান্তি আছে, মত পার্থক্য আছে, ফলে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি সেটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তাছাড়া রাষ্ট্র যেহেতু ক্রম বিবর্তনশীল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় উন্নীত হয়, ফলে সেই রাষ্ট্রের যে বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাও যে পরিবর্তিত হবে, রূপান্তর ঘটবে, এটাই স্বাভাবিক। তাছাড়া রাষ্ট্রবিজ্ঞানীদের যে চিন্তাভাবনা, তাদের যে দৃষ্টিকোণ, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যেও যেহেতু পার্থক্য আছে, ফলে তাদের দেওয়া সংজ্ঞার মধ্যেও পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। মোটামুটিভাবে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং আরেকটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাগুলো সাধারণত সনাতন, সাবেকি বা হচ্ছে প্রাচীনকালের সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রের উপর ভিত্তি করেই সেই সংজ্ঞাগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। এই ধারণা অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক ধারণা অনুযায়ী, রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতি যে শাস্ত্রে আলোচিত হয় তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। রাষ্ট্র দার্শনিক ব্লুমসলি তিনি বলেছেন, যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা, প্রকৃতি এবং বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। আবার অধ্যাপক গার্নার এবং তার সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সেই শাস্ত্রকেই রাষ্ট্রবিজ্ঞান বলে আখ্যায়িত করা যেতে পারে যে শাস্ত্র কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। আবার অধ্যাপক গেটেল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্র কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমান রাষ্ট্র সম্পর্কে একটি বিশ্লেষণমূলক ব্যাখ্যা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটি রাজনৈতিক ও নীতিশাস্ত্রসম্মত আলোচনা। তাহলে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে আমরা যা পেলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, সেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী ইত্যাদি বিষয়গুলোই সন্নিবেশিত হয়েছে। এই বিষয়গুলোকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত, রাষ্ট্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। এরপর হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলতে বোঝাচ্ছে যে সংজ্ঞার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের আলোচনা নেই, রাষ্ট্রের বাইরেও অন্যান্য বিষয়ের আলোচনাও থাকে, সেই সংজ্ঞাকেই বোঝানো হয়েছে। এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় যারা বিশ্বাস করেন তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে না, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়েও আলোচনা করে। ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ।
মূল্য বলতে বোঝায় মূল্যবান বস্তু, সম্পদ বা অর্থ ইত্যাদি। কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ বলতে কি বোঝায়? অর্থাৎ এই যে মূল্যবান বস্তু, সেই মূল্যবান বস্তুর উপর কর্তৃত্ব করতে পারে এরকম ব্যবস্থা, সেই কর্তৃত্ব করতে পারে এরকম ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি সেই মূল্যবান বস্তুকে বন্টন করার জন্য যে নীতি গ্রহণ করে বা সিদ্ধান্ত গ্রহণ করে, তাই হচ্ছে কর্তৃত্ব সম্পন্ন। এবার এই যে মূল্যবান বস্তু, তার উপর কর্তৃত্ব সম্পন্নকারী ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যে বরাদ্দ করে দিচ্ছে, এই যে ব্যবস্থা, তার যে পাঠ, তার যে আলোচনা, তার যে বিশ্লেষণ, সেটাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে আখ্যায়িত করা হয়েছে। মূল্যবান বস্তুর উপর সমাজের বিভিন্ন মানুষের বা রাষ্ট্রের বিভিন্ন মানুষের চাহিদা থাকে। সেই চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের মীমাংসা করার জন্য একজন উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ সরকার, যে সরকার রাষ্ট্রের হয়ে কাজ করে, রাষ্ট্রের হয়ে সরকার সেই সমস্ত মূল্যবান বস্তুকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে বিতরণ করে দেওয়ার জন্য নীতি গ্রহণ করে থাকে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যে বিজ্ঞানে আলোচনা হয়, সেই বিজ্ঞানই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সুতরাং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা ক্ষমতা, শাসন বা কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী একটি সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে। কথা বলা যায় যে রাষ্ট্রকে যা স্পর্শ করে, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত প্রতিটা বিষয়ই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়। এই সব আলোচনা থেকে একটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা আমরা দিতে পারি, সেটা হচ্ছে এই: রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়েও যেরকম মতভেদ আছে, একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু, সেগুলো নিয়েও মতভেদ আছে। প্রাচীনপন্থী যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দেওয়ার পক্ষপাতী, তারা একরকমভাবে রাষ্ট্রের বিষয়বস্তুর ব্যাখ্যা দিয়েছেন। আবার যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় যারা বিশ্বাস করেন না, যাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রের বাইরেও অন্যান্য বিষয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, অর্থাৎ অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় যারা বিশ্বাসী, তাদের বক্তব্য ভিন্ন প্রকৃতির। তা প্রথমেই যেটা আমাদের আলোচনা করতে হবে, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় যারা বিশ্বাসী, অর্থাৎ সাবেকি অভিমত অনুযায়ী যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়ের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সাবেকি অভিমত অনুযায়ী রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা সনাতন আলোচনার যে ধারা, সেই ধারার উৎপত্তি ঘটেছে এবং বিকাশ ঘটেছে। সাবেকি আলোচনায় কারা বিশ্বাসী? অধ্যাপক গার্নার, ব্লুমসলি ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর ক্ষেত্রে সাবেকি আলোচনায় বিশ্বাস করেন। তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র শুধুমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করেই, রাষ্ট্রের বাইরে কিছু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে থাকবে না। যেমন গার্নার বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা রাষ্ট্রের সূচনা থেকে শুরু করে
রাষ্ট্রের যে সমাপ্তি সেই পর্যন্ত বিস্তৃত, এর বাইরে কিছু নেই। ব্লুমসলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা, প্রকৃতি, বিভিন্ন রূপ এবং বিবর্তন নিয়েই আলোচনা করে, অন্য কিছু নয়। আবার অনেকে বলেন যে রাষ্ট্র যেহেতু বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে চোখে দেখা যায় না, রাষ্ট্র নিজে নিজে কাজ করে না, কাজ করতে পারে না, রাষ্ট্রের হয়ে কাজ করে হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মানেই হচ্ছে সরকারের আলোচনা। তাহলে দেখা যাচ্ছে যে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলছেন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। আবার কিছু রাষ্ট্রবিজ্ঞানী বলছেন রাষ্ট্রের যেহেতু নিজস্ব কর্মক্ষমতা নেই, রাষ্ট্রের হয়ে সরকারই যেহেতু কার্য পরিচালনা করে, সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হচ্ছে সরকারের আলোচনা। এই যে দুটো মত, কেউ বলছে রাষ্ট্রের বিষয় নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, কেউ বলছে সরকারের বিষয় নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, এই দুই ধরনের মতকে একত্রিত করে অধ্যাপক গেটেল, গিলক্রিস্ট, ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই বিষয়টার ব্যাখ্যাটা এইভাবে দিয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্র কিংবা কেবল সরকারকে নিয়ে আলোচনা করে না, আসলে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকার উভয় বিষয় নিয়ে আলোচনা করে। রাষ্ট্রেরও আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান, আবার রাষ্ট্রের পরিচালক হিসাবে সরকারেরও আলোচনা করে এই রাষ্ট্রবিজ্ঞান। আবার কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র এবং সরকারের আলোচনা ছাড়াও আইন সম্পর্কে আলোচনাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। তাদের বক্তব্য হচ্ছে যে সরকার যেহেতু আইনের মাধ্যমে রাষ্ট্রের ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করে, সুতরাং আইনের আলোচনাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র, সরকার এবং আইন এই সবই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়। আবার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে এই সরকার, রাষ্ট্র, আইন ছাড়াও আরও অন্যান্য বিষয় আছে যেগুলো রাষ্ট্রকে প্রভাবিত করে, রাষ্ট্রের সঙ্গে বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত, সেই বিষয়গুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে আনতে হবে। কারণ তাদের মতে বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়, প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের উপর ভিত্তি করেই রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে এবং রাষ্ট্রগুলো একে অপরের দ্বারা প্রভাবিত হয়। ফলে এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্কও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে আসবে। আবার এই আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালনা করার জন্য কিছু আন্তর্জাতিক আইন আছে, সেই আন্তর্জাতিক আইনগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হবে। আবার বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা, সেই আলোচনা মূল্যমান নিরপেক্ষ নয়। মূল্যমান নিরপেক্ষ নয় বলতে কী বোঝাচ্ছে? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো, সেগুলো যেমনটা আছে ঠিক তেমনটাই বিশ্লেষণ করাই রাষ্ট্রবিজ্ঞানের কাজ নয়। সেগুলো কেমনটা হওয়া উচিত, কেমনটা হলে সমাজের ভালো হবে, তার নিয়েও মূল্য বিচার করে, মূল্যায়ন করে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাগুলো মূল্যমান নিরপেক্ষ নয়। যেমন ধরা যাক ইতিহাসের বিষয়গুলো কিন্তু মূল্যমান নিরপেক্ষ। অর্থাৎ ইতিহাসে যা ঘটেছে, অতীতে যা ঘটেছে তাই ইতিহাসের আলোচ্য বিষয়। কেমনটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু ইতিহাসের আলোচ্য বিষয় না। আকবরের রাজপুত নীতি কেমন ছিল একমাত্র সেটাই ইতিহাসের আলোচ্য বিষয় হবে, কিন্তু আকবরের রাজপুত নীতি কেমন হওয়া উচিত ছিল সেটা কিন্তু ইতিহাসের আলোচ্য বিষয় না। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো রাষ্ট্র কেমন, সরকার কেমন সেটা যেমন আলোচনা করবে, একই রকমভাবে
রাষ্ট্রের চরিত্র কেমন হওয়া উচিত, সরকারের চরিত্র কেমন হওয়া উচিত, কিভাবে সরকার পরিচালিত হলে পরে সমাজের মঙ্গল হবে, সমাজের উন্নতি সাধিত হবে, তারও মূল্যায়ন করে। তাই এই আলোচনাকে মূল্যায়ন নিরপেক্ষ বলা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে সাম্প্রতিক অভিমত। বলা হয় যে ব্যক্তি ও গোষ্ঠী সংক্রান্ত যে আলোচনা, সেগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ রাষ্ট্র যেহেতু সরকারের দ্বারা পরিচালিত হয়, আর সরকার যদি গণতান্ত্রিক সরকার হয়, তাহলে জনগণের ভোটে সেই সরকার নির্বাচিত হন। ফলে ভোটদাতা হিসাবে ব্যক্তির যে আচার আচরণ, সেই ব্যক্তির আচার আচরণও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় হওয়া উচিত। আবার যে প্রশাসক রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে, সেই প্রশাসকের ভূমিকা, তার চরিত্রও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় হওয়া উচিত। আইনজীবী বা বিচারপতি, তাদের যে ভূমিকা, সেই ভূমিকাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হওয়া উচিত। কারণ আইনজীবীরা, বিচারপতিরা রাষ্ট্রের পক্ষ নিয়েই, রাষ্ট্রের হয়েই বিচার কার্য সম্পন্ন করে। আইনজীবীরা আইনের সহায়তা দান করে রাষ্ট্রের কার্যাবলীর অংশ হিসেবেই। সুতরাং এই বিষয়গুলোও ব্যক্তি ও গোষ্ঠীর যে চরিত্র, তাদের যে আচার আচরণ, সেগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হওয়া উচিত। আবার বেন্টলে, ট্রুম্যান প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থগোষ্ঠী প্রভৃতির আলোচনা, প্রভৃতির চরিত্রের আলোচনাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে আসবে। কারণ রাজনৈতিক দল সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে, নির্বাচনে অংশগ্রহণ করে। সুতরাং সেই রাজনৈতিক দলের আলোচনাও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে থাকবে। আবার বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের উপর চাপ তৈরি করে তাদের নিজেদের দাবি দেওয়া আদায় করবার চেষ্টা করে। ফলে সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে আচার আচরণ, তাদের যে চরিত্র, তাদের যে ক্রিয়াকলাপ, সেগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হবে। লাসওয়েল, রবসন, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ক্ষমতা ও ক্ষমতার জন্য যে প্রতিদ্বন্দ্বিতা, সেগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হবে। কারণ রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যে ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকে, আবার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকে, প্রতিটা ঘটনাই রাষ্ট্রকে প্রভাবিত করে। অন্যান্য গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, সেগুলোও রাষ্ট্রকে প্রভাবিত করে, সেগুলোকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। ফলে এই যে ক্ষমতার আলোচনা এবং ক্ষমতাকে কেন্দ্র করে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই বিষয়গুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে অবশ্যই থাকবে। আবার কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক যে মতাদর্শ আছে, সেই রাজনৈতিক মতাদর্শকেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হিসাবে গণ্য করার পক্ষপাতী। রাজনৈতিক মতাদর্শ কোনগুলো? যেমন উদারনীতিবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ, ফ্যাসিবাদ ইত্যাদি হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। এই রাজনৈতিক মতাদর্শগুলোর বক্তব্য কি? যে রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হওয়া উচিত, রাষ্ট্র ব্যবস্থার একটা দর্শন, এরকম রাষ্ট্র ব্যবস্থা হলে পরে এই সুবিধা হবে, এই অসুবিধা হবে। আরেক রকম রাষ্ট্র ব্যবস্থা হলে পরে তার সুবিধা এই বা অসুবিধা এই। সুতরাং এই যে রাজনৈতিক মতাদর্শগুলো আছে, সেই রাজনৈতিক মতাদর্শগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করেই রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হয়। সুতরাং যে মতাদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, সেই ব্যবস্থা, সেই মতাদর্শগুলো কখনো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বাইরে থাকতে পারে না। রাষ্ট্র দার্শনিক কার্ল মার্ক্সের যে শিক্ষামালা, রাষ্ট্র সম্পর্কিত তার যে ধ্যান ধারণা, সরকার সম্পর্কিত যে তার ধ্যান ধারণা, সেটাই হচ্ছে মার্ক্সবাদ। তো এই মার্ক্সবাদীরা
রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সনাতন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা এবং সাম্প্রতিক যে আলোচনা, আধুনিক যে আলোচনা, তার সম্পূর্ণ বিপরীত। তাদের মতে এই যে সাবেকি আলোচনা এবং আধুনিক আলোচনা, সেই দুটো আলোচনাই সম্পূর্ণ অবাস্তব এবং অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ মতবাদ, অসম্পূর্ণ চিন্তাভাবনা, অসম্পূর্ণ আলোচনা। কেন তারা এটাকে অসম্পূর্ণ আলোচনা বলেছেন, অবাস্তব বলেছেন, কেন অবৈজ্ঞানিক কেন বলেছেন? তাদের মতে সমাজটাই শ্রেণীবিভক্ত সমাজ। একটা ধনিক শ্রেণী আর একটা গরিব শ্রেণী। এই ধনিক শ্রেণী সবসময়ই গরিব শ্রেণীকে শোষণ করার চেষ্টা করে, শোষণ করে এবং শাসন করে। এবং এই গরিব শ্রেণীকে শোষণ করার জন্য ধনিক শ্রেণীরা সবসময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেই শ্রেণী শোষণ চালায়, শ্রেণী শাসন চালায়। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আলোচনা যখন হবে, তখন শোষক শ্রেণী অর্থাৎ ধনিক শ্রেণী গরিব মানুষকে যেভাবে শোষণ করে, যেভাবে তাদের শ্রেণীগত স্বার্থ রক্ষা করে এবং শোষণ করার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে, সেই পদ্ধতিগুলো শোষণ, শাসন, এই শ্রেণী সংগ্রাম, এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে থাকতে হবে। তবেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পরিপূর্ণতা লাভ করতে পারে, বিজ্ঞানসম্মত পদ্ধতি, বিজ্ঞানসম্মত আলোচ্য বিষয় হিসাবে সেই আলোচনা আত্মপ্রকাশ করতে পারে। বিষয়বস্তুর ক্রমবর্ধমান পরিধি, অর্থাৎ কি যত দিন যাচ্ছে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, রাষ্ট্রের চরিত্র, আকৃতি, প্রকৃতি সমস্ত কিছুই যেহেতু পরিবর্তিত হচ্ছে, ফলে রাষ্ট্রের যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ও আরও বিস্তৃত হচ্ছে, আরও ক্রমবর্ধমান আকারে এর পরিধি বিস্তার লাভ করছে। যেমন 1948 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলির মধ্যে রাজনৈতিক তত্ত্বসমূহ ও তাদের ইতিহাস, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক দল, গোষ্ঠী, জনমত, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সন্নিবেশিত হবে। বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান গতিশীল, ফলে তার আলোচ্য বিষয় গতিশীল হবে। সাম্প্রতিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের পরিধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমানে রাষ্ট্রের যে উৎপত্তি, আকৃতি, প্রকৃতি, কার্যাবলী ছাড়াও কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তসমূহ সরকার কর্তৃক গৃহীত হচ্ছে, অর্থাৎ সরকার কিভাবে সরকারি সিদ্ধান্তগুলোকে গ্রহণ করছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে, কোন কোন বিষয় সরকারি সিদ্ধান্তকে আবার প্রভাবিত করছে, ইত্যাদি বিষয়গুলোও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সূচির অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। সুতরাং বলা যেতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়, সেটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকেনি কোনো দিন, থাকবেও না কোনো দিন। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটবে, রাষ্ট্রের সরকারি ব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং বিভিন্ন যে বিষয়গুলো আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অন্যান্য যে সংগঠনগুলো আছে, পেশাদারি সংগঠনগুলো, তাদের চরিত্র সমস্ত কিছুই দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে, ফলে রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা ক্ষেত্র, রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়বস্তু, সেটাও পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুও গতিশীল। এর বিষয়বস্তুগুলো যতদিন যাবে বিষয়বস্তুর ব্যাপকতাও বাড়তে থাকবে। তবে বর্তমান সময় পর্যন্ত যেসব বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসাবে গ্রাহ্য করা হয়, গ্রহণ করা হয়, সেগুলো হলো রাজনৈতিক তত্ত্ব,
দর্শন, রাজনৈতিক মতাদর্শ এবং মতাদর্শ সম্পর্কে তাত্ত্বিক আলোচনা, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জনমত অর্থাৎ জনগণের যে অভিমত যা সরকার এবং রাজনীতিকে প্রভাবিত করে, সাংবিধানিক ও প্রশাসনিক আইন, যে কোনো ধরনের রাষ্ট্রীয় সংগঠন ও প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রশাসন, রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিকীকরণ, ভোট সংক্রান্ত ব্যক্তির আচার আচরণ, রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব, তুলনামূলক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন, কূটনীতি, এই সমস্ত কিছুই রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তবে যত দিন যাবে এই আলোচনা ক্ষেত্রের যে পরিধি তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, কারণ রাষ্ট্রবিজ্ঞান যেহেতু গতিশীল, এর আলোচনা ক্ষেত্রের যে পরিধি সেই পরিধিও আস্তে আস্তে বিস্তৃত হবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ।